এনবিআর এর কর্মবিরতি চলমান। আজকেও তাদের কর্মবিরতি চলছে এবং ব্যবসায়ীরা ভয়ঙ্করভাবে সাফার করতেছে। এনবিআর এর এই কলম বিরতিটার সূত্রপাত কোত্থেকে হয়? সূত্রপাত প্রথমে হয় এনবিআর বিলুপ্তির মাধ্যমে। তখন এনবিআরকে দুইটি আলাদা ডিভিশনে ভাগ করা হয়, রেভিনিউ পলিসি ডিভিশন এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন। এটা ছিল প্রথম ইয়ে। তারপরে গত কয়েকদিন আগে দেখা যায় যে তাদের বিরুদ্ধে প্রায় 16,000 ট্যাক্স ফাঁকি দেওয়ার গল্প সামনে চলে আসে, যেটা ছিল প্রায় 62,000 কোটি টাকার উপরে এবং যা থেকে গত 9 মাসে 900 কোটি টাকার উপরে কালেকশনও হয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তাদেরকে বলেছে যে রেভিনিউ কালেকশনের দিকে মনোযোগ দেন, কিন্তু তাদের এটা পছন্দ হচ্ছে না। আরেকটা রিজন তারা দেখিয়েছে, বর্তমান চেয়ারম্যান তার নাকি ভেঞ্জেন্স আছে তাদের উপর এবং ওই ভেঞ্জফুল ট্রান্সফার হচ্ছে বিভিন্ন জায়গায়, তার যাকে পছন্দ হচ্ছে না তাকে ট্রান্সফার করে দিচ্ছে এবং অমানবিক আচরণ করছে। প্রতিষ্ঠানে যেই আচরণগুলো খুব একটা শোভা পায় না। আচ্ছা, এবার আসি ব্যবসায়িক আসপেক্টে কী কী ক্ষতি হতে পারে এনবিআর এর এই কলম বিরতিতে। একটা হচ্ছে যারা এক্সপোর্ট করে তাদের একটা টাইম ফ্রেম আছে, যেমন একটা গার্মেন্টসে যদি এক্সপোর্ট করতে হয়, ধরে নেই সেটা চিটং পোর্টে বসে আছে, কিন্তু আপাতত কেউ কোনো কাজ করবে না, এটা পড়ে আছে এবং এইটা হয়তোবা দেখা গেল ডিসেম্বরের কোনো একটা তারিখে পৌঁছানোর কথা বা কোনো একটা স্পেসিফিক তারিখে পৌঁছানোর কথা, ওই তারিখে যদি না পৌঁছায় এটাকে সেই সাপ্লায়ারের বা ওই গার্মেন্টস ওনারকে ড্যামেজ দিতে হবে। উল্টা দিকে যারা ইম্পোর্ট করে তাদের ক্ষেত্রে আসি, ধরেন এই গভর্নমেন্টের কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা কর্পোরেটের কোনো একটা প্রজেক্টে সে কোনো একটা কিছু ইম্পোর্ট করেছে এবং কোনো একটা পার্টিকুলার টাইমে ওটা ডেলিভারি দিতে হবে। ডেলিভারিটা যদি অন টাইম না দেয় তাহলে তাকেও পেনালাইজড হইতে হবে। এবার আসি পোর্ট ড্যামেজ। একটা সার্টেন টাইম পর্যন্ত আমি অনেক ইম্পোর্ট করেছি, সো আমার একটা জিনিস জানা আছে, এটা কার দোষ এটা দেখে না পোর্ট অথরিটি, ওইটা দেখে না বা কাস্টমস ওটা দেখে না কার দোষে এটা ইম্পোর্ট হচ্ছে না, পোর্ট থেকে বের হচ্ছে না। এটা ও দেখবে শুধুমাত্র কতদিন সময় আছে এবং কতদিনের ভিতরে এইটা ছুটানো হয়েছে। যদি একটা সার্টেন টাইমের উপর পোর্টে ওটা পড়ে থাকে তাহলে তাকে ড্যামেজ দিতে হবে। এতে পণ্যের দাম বেড়ে যাবে এবং তার প্রতিযোগিতায় টিকে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে ওই ব্যবসায়ীর জন্য। এবার আসি, এই ধরনের সিচুয়েশনকে গভর্নমেন্টকে একটু দেখতে হবে। আমি মনে করি এনবিআর বাংলাদেশে যত কয়টা প্রতিষ্ঠান আছে করাপশনের শীর্ষে, এনবিআর তাদের ভিতরে একটি। এই প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়ির কোনো ইয়ের সাথে গভর্নমেন্টের কোনোভাবেই আপোষ করার কোনো সুযোগ নাই। যদিও আজকে একটা আবার নিউজ দেখলাম যে এখানে তারা কঠোর হবে, গভর্নমেন্ট এরকম একটা ঘোষণা দিয়েছেন এবং বলেছেন এটাকে এনবিআরের যে কোনো কর্মকর্তা এবং কর্মচারী এবং যে কোনো শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর জন্য এটা অত্যাবশ্যকীয় জব হিসাবে আসতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা যদি কোনোভাবে জবের বাইরে চলে যায় তাদেরকে ফায়ার করা যাবে। এইটাই আমি যতটুকু বুঝলাম, আমার সীমিত জ্ঞানে এইটাই বোঝা যাচ্ছে। এবার আসি, এনবিআর এর লোকজন এত সাহস পেল কোত্থেকে? সাহস পাচ্ছে হচ্ছে এই গভর্নমেন্টের এগেনস্টে 700 না 800 আন্দোলন হয়েছে এই পর্যন্ত। ওই দিন কোনো একটা টকশোতে প্রেস সচিব বলছিলেন। তো এরা দেখে আন্দোলন করলেই কাজ হয়। আসলে এই সাহসটা এই জায়গাটাতে গভর্নমেন্ট যদি এইবার এই ধরনের ডিসঅনেস্ট মানুষজনের সাথে মানে তাদের দাবি দেওয়া মেনে না নেয় তাহলে এটা একটা উদাহরণ হিসাবে তৈরি হবে এবং অন্যান্য ডিপার্টমেন্টেও তখন কাজ করা গভর্নমেন্টের জন্য সুবিধা হবে। এইবার একটা গভর্নমেন্টের জন্য অগ্নি পরীক্ষা এবং আমরা সকলে চাবো বাংলাদেশি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন এনবিআরের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে না যায়। বাংলাদেশ বেঁচে আছে কিন্তু দুইটা জায়গায়, একটা হচ্ছে ফরেন রেমিটেন্স অথবা এক্সপোর্ট ইনকাম, আরেকটা হচ্ছে লোকাল ট্যাক্সেশন। এই লোকাল ট্যাক্সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই কিন্তু এনবিআর এবং ফরেন ইয়েতে যে এক্সপোর্টও হয় ওইটারও ট্যাক্সেশন আছে, ওই পুরো জিনিসটাই দেখে এনবিআর এবং এইটাতে করাপশন আছে বলেই তারা বড়লোক হচ্ছে এবং অসাধু ব্যবসায়ীরা বড়লোক হচ্ছে। এই জায়গায়
বাংলাদেশের ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন হচ্ছে না এনবিআরের কারণে। তো এইবার চাইব গভর্নমেন্ট যেন কোনোভাবেই এনবিআরের সাথে কোনো নেগোসিয়েশনে না যায়, অন্যায়ের সাথে নেগোসিয়েশন হয় না। আসসালামু আলাইকুম।